এইবার ঠিক হয়েছে। কাল আমি 20 বার পটি করেছি, আজ দেখি বৌমা কতবার পটি করতে পারে। আমার তো ভেবেই হাসি পাচ্ছে। শুধু আমার বেলায় উল্টোপাল্টা কথা বলা, এবারে নিজের হলে দেখ কেমন মজা লাগে। মা, ও মা, বেলা কোথায়? আরে কি, তুমি বাথরুমের কাছে এসে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি তাহলে আজও? হে ঈশ্বর, এই বাড়িতে সকলের কি যে হয়েছে কি জানি, যখনই দেখি কেউ না কেউ টয়লেটে আসা যাওয়া করছে। এটা ছিল ববিতা দেবীর বাড়ির ঘটনা, যেখানে ববিতা দেবী তার ছেলে বকুল এবং বৌমা ললিতার সঙ্গে খুবই ছোট পরিবারে বসবাস করত। কয়েক মাস আগেই বকুলের সঙ্গে ললিতার বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এখন তাদের বাড়ির সমস্যা দিন দিন বেড়েই চলেছিল। এখন তাদের বাড়িতে দুই শাশুড়ি বৌমার মধ্যে কে কতবার পটি করছে সেটা দুজনেই লক্ষ্য রাখা শুরু করেছিল। আর আজ ববিতা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমের ফ্ল্যাশের আওয়াজ শুনে তাই গুনছিল। তখন সেখানে বকুল চলে আসে। ববিতা দেবী বকুলকে দেখে বলে, ও না না, তেমন কিছুই না। আসলে তুই তো জানিস আমাদের অবস্থা। আর আজকে আমার পেট ঠিক আছে, কিন্তু বৌমার পটি হচ্ছে। আসলে আজ মনে হয় বৌমার পেট পরিষ্কার করার দিন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি। এই পটি করা তোমাদের কাছে কষ্টের নাকি আনন্দের আমি তো সেটা ভেবেই পাই না। যেখানে আমাদের 2 বারের বেশি পটি হলেই মনে হয় মেজাজ খারাপ হয়ে যায়, সেখানে তোমরা দিনে 10-15 বার কিভাবে পটি করো? আর বাবা, পটি করতে বাথরুমে গিয়ে বসে থাকতে কার ভালো লাগে? কিন্তু কি করব, পটি পেলে বাথরুমে না গেলেও তো মনে শান্তি পাবো না, আর তাই তো গিয়ে বসে থাকতে হয়। তবে চিন্তা করিস না, আজকের পর থেকে আমাকে আর দেখতে পাবি না, তোর বউকেই পটি করতে যেতে দেখবি। কি হলো মা, তুমি কি চিন্তায় পড়ে গেলে? যাও গিয়ে ললিতাকে পটি বন্ধ হওয়ার ওষুধটা দিয়ে এসো। সারাদিন ও পটি করে অনেক আনন্দ নিয়েছে, সামান্য একটু আনন্দ করতে গিয়ে ওটা নিরানন্দ মানে ডায়রিয়া হয়ে যাবে। যাও ওষুধটা দিয়ে এসো। হ্যাঁ রে বাবা, দেব, কিন্তু বাথরুম থেকে বের হলে তবে তো দেব, নাকি বাথরুমের মধ্যেই ওষুধ জল রেখে আসবো? আরে না না, আমি সেটা বলিনি। ললিতা ওখান থেকে বের হলেই ওষুধ খাবে। এখন এখান থেকে চলো তো, আমার খুব জোরে খিদে পেয়েছে। এভাবেই বকুল তার মাকে সেখান থেকে ডেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ললিতা অসুস্থ অবস্থায় পেটে হাত দিয়ে বাথরুম থেকে বের হয় এবং সে মনে মনে বলে, ও বাবারে বাবা, আর 2-1 বার পটি হলে আমি তো মনে হয় মারাই যেতাম। পেটের ভিতরে এখনো ভুটভাট করা বন্ধ হয়নি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমার হঠাৎ করে এরকম পটি হলো কেন, যেখানে আমি না বাবা, এই ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না, তাহলে সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। তবে আমাকে সতর্ক থাকতে হবে। আরে ললিতা, তোমার কি হলো? আরে ওকে, তুমি ঠিক আছো তো? আর যদি অসুবিধা মনে হয় তাহলে আজ ডাক্তার শ্যামের ওষুধটা খেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আজ আমি ওষুধ খাবো, আমার খুব কষ্ট হচ্ছে। কই, আমাকে ওষুধ দাও। কেন বৌমা, তোমার তো পটি করতে ভালো লাগে। সেদিন তুমিই তো বলেছিলে তুমি নাকি মোবাইলে গান শুনতে শুনতে পটি করো, তা একটা গান চালিয়ে আবারও পটি করতে ঢুকে পড়ো। ও, তাহলে এসব কিছু আপনারই কাণ্ডকর্ম। আমার মন্ত্র আমার উপরেই প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আমিও তো বোকা নই, আমি প্রমাণ হাতে নিয়ে তবেই সকলকে জানাবো। আসলে মা, আমার ভালোই লাগে তো, কিন্তু কালকে আমি আর আপনার ছেলে একটা পার্টিতে যাব। ও আচ্ছা, তাহলে কাল পার্টিতে যাবে? ঠিক আছে, আমিও দেখবো তুমি ওখানে গিয়ে কিভাবে পার্টিতে মজা করো। কালকে তোমাকে বাথরুমের মধ্যেই পার্টি করতে হবে। এভাবেই মনে করতে করতে ববিতা দেবী সেখান থেকে চলে যায়। আসলে ববিতা দেবী জেনে শুনেই তার বৌমাকে জোলাপ খাইয়ে দিয়েছিল, আর এটা তার বৌমা অর্থাৎ ললিতা বেশ ভালো করে বুঝতে পেরেছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পটি বন্ধ করার ওষুধ খেয়ে ললিতা বেশ সুস্থ হয়ে ওঠে। পরের দিন তারা দুই শাশুড়ি বৌমা যে যার চিন্তা ভাবনা নিয়ে ঘুরতে থাকে। তখন ললিতা লক্ষ্য করে যে তার শাশুড়ি মা সত্যি সত্যি তার খাবারে জোলাপ মেশাচ্ছে। তখন সে মনে মনে ভাবে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমি যেটা সন্দেহ করেছি সেটাই হলো। দাঁড়া, আমি বরং একটা ভিডিও রেকর্ডিং করে রাখি, বকুল এলে আমি সবকিছু দেখাবো, তবেই বিশ্বাস করবে। ললিতা লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ডিং করছিল। ঠিক তখনই তাকে বকুল দেখে ফেলে। আরে তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কার ভিডিও রেকর্ডিং করছো? এখানে কি কোনো প্র্যাঙ্ক ভিডিও চলছে নাকি? না, প্র্যাঙ্ক চলতে যাবে কেন? তোমার মায়ের জোলাপ মেশানো চলছে,
আর এই দেখো তার প্রমাণ। কি? এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছো তুমি? আর মা খাবারে ওষুধ মেশাচ্ছেই বা কেন? কেন আবার? আমাকে পটি করানোর জন্য। আসলে জানো বকুল, আমার অতবার পটি করতে কোনোদিনও ভালো লাগে না। তোমার মা খাবারের সঙ্গে জোলাপ মিশিয়ে সেদিন আমাকে পটি করিয়েছিল। সেদিন আমার ভালো লাগেনি বকুল। আমি 20 বার পটি করে খুব কষ্ট পেয়েছি। তারা দুজনেই কথা বলছিল, ঠিক তখনই সেখানে ববিতা দেবী আসে। সে ললিতাকে এরকম কান্নাকাটি করতে দেখে বলে, কি হলো? বলতে বলতে চুপ হয়ে গেলে কেন? আরো বলো। আমি না হয় সেদিন জোলাপ মিশিয়েছিলাম, আর আজকেও মেশাচ্ছিলাম, কিন্তু তুমি যে প্রায় প্রায় আমার খাবারে জোলাপ মেশাতে, সেগুলো বলো। কে মেশাতো? কি কি জোলাপ? না না, আমি এরকম করিনি। আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি একাই চালাক নও, বুঝলে? আমিও কিছুটা বুঝি। এভাবে ববিতা দেবী তার খাবারে ললিতার জোলাপ মেশানোর ভিডিও দেখায়। এটা দেখার পর ললিতা খুবই লজ্জায় পড়ে যায়। তার কিছু লুকানোর থাকে না। তখন সে তার পুরানো দিনের কথা বলতে শুরু করে। ললিতা তার মা রোহিণী দেবীর সঙ্গে কল্যাণবেড়ে বাস করত। ললিতাকে দেখতে খুব সুন্দর হলেও তার একটা খুব বাজে অভ্যাস ছিল। সে তার রাগ মোটেও সহ্য করতে পারত না। তাকে কেউ উল্টোপাল্টা কথা বললে সে খুব রেগে যেত, আর সে তাকে কিছু বলতে না পারলে তার খাবারে জোলাপ মিশিয়ে তার প্রতিশোধ নিত। একদিন, দাদা আমাকে 1 পেটি জোলাপ দিন তো। কি 1 পেটি জোলাপ ওষুধ? অত ওষুধ তো আমার দোকানে নেই। আর ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব, এত ওষুধ নিয়ে আপনি কি বা করবেন? ব্যবসা শুরু করবেন নাকি? নাকি আপনাদের গ্রামের সকলেরই পটি আটকে গেছে? না, তেমন কিছু না। আসলে আপনি বুঝবেন না, যাদের মুখে কথা আটকায় না, উল্টোপাল্টা কথা বলে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এটা ব্যবহার করি, বুঝলেন? এটা আবার কি শাস্তি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এই নিন ম্যাডাম, এই 1 প্যাকেটই হবে। ললিতা জোলাপটি নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখে প্রতিদিনের মতো তাদের পাশের বাড়ির মহিলাটি তাদের বাড়িতে তখনও বসে আছে। এই তো ললিতাও চলে এসেছে। আমি বলছি, শোনো দিদি, আমার বোনের ছেলে বকুল খুবই ভালো। ওদের টাকা পয়সার কোনোই অভাব নেই। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হলে রানী হয়ে থাকবে, রানী। ও, তাহলে এই ব্যাপার। তাই বলি, এই মুটকিটা রোজ রোজ আমাদের বাড়িতে এসে কি করে? আজকে তাহলে মনের কথা বলেই ফেললো। দাঁড়া, এর ব্যবস্থা আমি করছি। কাকিমা, আপনি কিছু খাবেন না? মানে চা, শরবত কিছু একটা নিন। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো, অবশ্যই খাবো। দেখেছো তো দিদি, এই সিদ্ধান্তে তোমার মেয়েও খুব খুশি। এখন তুমি হ্যাঁ বললেই হবে। হ্যাঁ দিদি, বিয়ে দেওয়ার তো আমারও ইচ্ছা আছে। আপনি বরং ওদেরকে একবার আমাদের বাড়িতে আসতে বলুন। এই নিন কাকিমা, আপনার জন্য চা শরবত দুটোই করে নিয়ে এসেছি। এখন আপনার আরো কিছু লাগলে বলতে পারেন। এটা শোনার পর মহিলাটি খুব খুশি হয়ে আগে শরবত এবং পরে চা খেয়ে নেয়। খাওয়ার পর প্রথম দিকে তার কিছুই হয় না। কিছুক্ষণ পর তার পেট ভুটভাট করা শুরু হয়। সে চিন্তিত অবস্থায় পেটে হাত বোলাতে থাকে। তাকে এরকম করতে দেখে ললিতা বলে, কি হলো কাকিমা, আর কিছু খাবেন না? মানে পেটে হাত বোলাচ্ছেন যে, আপনার কি পেট ভরেনি? না না, আমার খাওয়া লাগবে না। আমি একটু বাথরুমে যাব। এই যে দিদি, আপনাদের বাথরুমটা কোথায়? তাড়াতাড়ি বলুন, না হলে আমার এক্ষুনি বেরিয়ে যাবে। কেন, আপনি আমার বিয়ে দেবেন না? মানে বাকি কথাটা বলে যান। এখন তো কথা বলা বাকি রয়ে গেল। থাক থাক, এই অবস্থায় বেশি কথা বলা যাবে না। আমি আসছি। এই বলে মহিলাটি রোহিণী দেবীর বাড়ির বাথরুমেই ঢুকে পড়ে। এই দেখে ললিতা খুব হাসতে থাকে। তাকে এরকম হাসাহাসি করতে দেখে রোহিণী দেবী ব্যাপারটা বুঝতে পারে। তুই এরকম কেন করিস বলতো? তোর কি মাথায় কখনো বুদ্ধি হবে না নাকি? এখন এই মহিলাটি কি দোষ করলো? আর যেই দোষ করুক না কেন, তুই সবাইকে জোলাপ খাওয়াবি? তুই এরকম করিস, কেউ জানতে পারলে তোর বিয়ের কথা নিয়ে কেউ আসবে তো? আর দোষ কি করেছে সেটা আমি জানি না, তবে এখন আমার বিয়ে করতে ইচ্ছা নেই। আর ও এসে এরকম বলবে কেন? শুধু ছেড়ে খাওয়ার ধান্দা। আর শোনো মা, আমার বিয়ের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। যেখানে আমার কপাল থাকবে সেখানে আমার নিশ্চয়ই বিয়ে হবে। ললিতা নিজেও জানতো না যে তার বকুলের সঙ্গেই বিয়ে হবে। কিছুদিন পর ববিতা দেবী তার ছেলে বকুলকে নিয়ে ললিতাদের বাড়িতে আসে। ললিতা এবং বকুল একে অপরকে পছন্দ করে ফেলে।
কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরও ললিতা একই রকম থেকে যায়। তার শাশুড়ি মা তাকে কোনো কিছুর জন্য রাগারাগি করলে তখন সে তার খাবারের সঙ্গেও জোলাপ মিশিয়ে দিত। প্রথম দিকে ববিতা দেবী এটা বুঝতে পারেনি, কিন্তু একদিন ববিতা দেবী জানতে পেরে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রেখেছিল। আর আজ বকুল এটা দেখে বলে, ও তাহলে এই ব্যাপার। কিন্তু মা, তুমি আমাকে এটা আগে বলনি কেন? তাহলে তো আমি ললিতাকে মানা করে দিতাম। না বকুল, সেটা করলে হতো না, কারণ এতদিন ও সবাইকে জোলাপ খাইয়ে কষ্ট দিয়েছে। তাই আমিও ওকে জোলাপ খাইয়ে বোঝাতে চেয়েছিলাম যে কষ্টটা কাকে বলে। তাই জন্য আমি এর আগে একদিন ওকে জোলাপ খাইয়েছি, আর আজকেও খাওয়ানোর চেষ্টা করেছিলাম। সবকিছু শোনার পর ললিতা তার নিজের ভুল বুঝতে পারে। সে তাদের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। সকলেই তাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে ললিতা আর কাউকেই জোলাপ খাওয়াতো না। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে। জগৎবল্লভপুরের শৈলেন কাজের খোঁজে চণ্ডীপুরে এসেছিল। শৈলেন ছিল খুবই দরিদ্র অনাথ একটি ছেলে। এতদিন অনুন্নত গ্রামে থেকে সে যেমন তেমন করে বেঁচেছিল। দুবেলা অন্ন জোগানোটাই তার পক্ষে কষ্টকর হয়ে পড়েছিল। তাই সে কাজের আশায় অথবা নতুন করে বাঁচার জন্যই শহরের পথে পাড়ি দিয়েছিল। তার শরীরে শক্তি এবং মাথায় বুদ্ধি থাকা সত্ত্বেও তাকে কেউই কাজে রাখতে রাজি হচ্ছিল না। দেখো বাবু, কাজ তো অনেকই আছে, কিন্তু তোমার উপরে আমার ভরসা হচ্ছে না। গরিবরা অভাবে স্বভাব নষ্ট করে ফেলে, তা তুমি স্বভাব নষ্ট করবে না তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, একটা জিনিস, তুমি যদি কাউকে গ্যারান্টার আনতে পারো তাহলেই তুমি কাজ পাবে। বাবু, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, না হলে আমি খেতেই পাবো না, আমি শুকিয়ে মারা যাব। সেদিন শৈলেনের কান্না সকলে দেখেও না দেখারই ভান করেছিল। তার ছেঁড়া পোশাক, ক্ষুধার্ত চেহারা ও উস্কো খুস্কো চুলে যেন সেদিন তার কাল হয়ে দাঁড়িয়েছিল। পেটের জ্বালায় সে কয়েকদিন নোংরা আবর্জনা থেকেও খাবার কুড়িয়ে খেতে বাধ্য হয়েছিল। এমনই একদিন, না, এভাবে চললে হবে না, আমাকে কিছু তো একটা করতেই হবে, না হলে এভাবে কদিনই বা চলবে, শেষে তো একদিন আমি মারাই যাব। এই উদ্দেশ্য নিয়েই সে একটি সেলুন দোকানে যায় এবং সেখানে গিয়ে কাজের কথা বললে, দেখো বাবা, আমি তো তোমাকে তেমন কাজ দিতে পারবো না, আমার নিজেরই ছোট্ট দোকান, ভালো খরিদ্দারও হয় না। তবে তুমি যদি চাও আমার সঙ্গে থেকে আমার কাজ শিখতে পারো। এমনিতে আমার বয়স হয়ে গেছে, হয়তো আর বেশি দিন কাজ করতেও পারবো না, তা তুমি শিখে তোমার যদি ভবিষ্যতে কিছু উপকার হয় আর কি। নাপিতটির কথা শুনে শৈলেন খুবই খুশি হয়ে যায়, কারণ এখন তার শুধুই দুবেলা খাবার জোগানোরই লক্ষ্য ছিল। তাই সে বয়স্ক সমরেশ নাপিতের কাছেই থেকে যায়। বেশ কয়েক বছর শৈলেন নাপিতের কাজ করতে থাকে। শৈলেনের নিপুণতা এবং কর্মদক্ষতা দেখে ধীরে ধীরে তার দোকান ভালোভাবে চলতে শুরু করে। ইতিমধ্যেই বয়স্ক সমরেশ বাবু একদিন পরলোক গমন করেন। তার উত্তরাধিকারী কেউ না থাকায় দোকানটি শৈলেনের নামেই হয়ে যায়। এভাবে শৈলেন মোটামুটি হলেও একটি পরিচয় পেয়ে যায়। একদিন, দাদা, এটা শৈলেন দা সেলুন দোকান কি? আপনিই না খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন? আমি আপনার কাছে কাজ করতে এসেছি, আমার নাম ঈশানী। শৈলেন প্রথমে ঈশানীকে দেখে অবাক হয়ে যায় এবং সে মেয়ে বলে তাকে কাজে রাখতে অস্বীকার করে। বাবু, আমাকে এভাবে বলবেন না, সকলেই মেয়ে বলে কাজ দিতে চাইছে না। আমি মেয়ে, এতে আমার কি দোষ বলুন? আমারও তো খিদে আছে, বেঁচে থাকার অধিকার আছে, আমাকে একটা সুযোগ দিন প্লিজ। ঈশানীর কথায় শৈলেনের নিজের পুরানো দিনের কথা মনে পড়ে যায়। সে হতদরিদ্র ঈশানীকে কাজে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবেই ঈশানী শৈলেনের সঙ্গে নাপিতের কাজ করতে থাকে। ঈশানীরও কাজের প্রতি খুবই মনোযোগ থাকায় সে কয়েকদিনের মধ্যেই নাপিতের কাজ শিখে ফেলে। তারা দুজনে মিলেই সেলুনের দোকানকে চালাতে থাকে। ধীরে ধীরে তাদের দোকান শহরের নামি দামি দোকানের তালিকায় চলে আসে। অনেক কাস্টমার তাদের দোকানে আসতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন, বাহ, আজ ঈশানীকে খুব সুন্দর দেখাচ্ছে। আজ নয়, প্রতিদিনই ভালো দেখাই, কিন্তু আমি ওকে বলতে পারি না। আজ বরং আমি ঈশানীকে মনের কথা বলেই ফেলি। বাবু, আপনি আমাকে কিছু বলবেন? আমি কখন থেকেই দেখছি আপনি আমার দিকেই তাকিয়ে আছেন। না না, মানে তেমন কিছু না,
কিন্তু এখানে তুমি আমাকে আপনি আপনি করে কথা বলবে না, আমি তোমাকে আপন মনে করি। এই যা কি কথা বললাম, ওই মানে আর কি। হ্যাঁ বলো না শৈলেন, কি বলতে যাচ্ছিলে? আমি তোমার মুখেই শুনতে চাই। তুমি এবারে লজ্জা না করে মনের কথা বলেই ফেলতে পারো। শৈলেন যে তাকে পছন্দ করত, ঈশানী সেটা আগে থেকেই জানতো। তাই সেদিন সে শৈলেনকে সম্পূর্ণ বলার সুযোগ করে দেয়। শৈলেন তার মনের কথা বলে ফেলে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। ঈশানীও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়। তারা দুজনেই একে অপরকে পেয়ে খুবই খুশি ছিল। বেশ আনন্দের সঙ্গেই পরবর্তী দিনগুলো অতিবাহিত করছিল তারা। এমনই একদিন, শৈলেন, আমি একটা কথা বলবো, যদিও এটা বলা উচিত নয়, কিন্তু এখন তোমার প্রতি আমার কিসের লজ্জা? আমি বলছিলাম কি যে আমরা কয়েক বছর পর বাচ্চা নিই, তাহলে কি ভুল হবে? মানে আমি বলতে চাইছিলাম যে এখন তো আমাদের বাড়িঘর দরের তেমন পরিস্থিতি ভালো নেই, আর আমরা যদি বাড়িঘর দর তৈরি করার পর বাচ্চা নিই তাহলে তো ভালো হয়, বলো? না ঈশানী, একেবারেই না। তুমি আসলে আমার মনের কথাই বলেছো, আর এখন তোমার বয়সও কম, তাই কয়েক বছর পরেই বাচ্চা নেওয়া উচিত। শৈলেন একেবারেই ঈশানীর মনের মতোই স্বামী হয়েছিল। এভাবে তারা দুজন পরবর্তী দিনগুলোতে বিভিন্ন কাজে একে অপরের মতামত নিয়েই থাকত। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। এমনই একদিন ঈশানীর খুব শরীর খারাপ করে। শৈলেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কনগ্রাচুলেশন শৈলেন বাবু, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, এখন ওনার ভালোভাবে খেয়াল রাখবেন। ডাক্তারের কথা শুনে তাদের জীবনে খুশির জোয়ার নেমে আসে। নতুন অতিথির আগমনের আনন্দে তারা দুজনেই মেতে ওঠে। এভাবে আনন্দ হাসি খুশিতে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। ঈশানী যে থেকে অন্তঃসত্ত্বা হয়েছিল সেদিন থেকেই শৈলেন তাকে দোকানে কাজে যেতে দিত না। একদিক থেকে দেখতে গেলে ঈশানী ও শৈলেন দুজনই দুজনকে পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু তাদের এই খুশি বেশি দিন স্থায়ী হতে পারে না। একদিন শৈলেন সেলুন থেকে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই একটি ভারসাম্যবিহীন গাড়ি এসে তাকে ধাক্কা মারে। সে গুরুতরভাবে আহত হওয়ার ফলে সেখানেই মারা যায়। হে ঈশ্বর, তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? আগে আমাকে এত খুশি দিয়ে কেন আমাকে দুঃখের মুখে ঠেলে দিলে? আমি কি দোষ করেছিলাম? শৈলেন, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো শৈলেন। তুই চুপ কর মা, আর কাঁদিস না। যে ঈশ্বরের কাছে চলে যায় সে কখনোই আর ফিরে আসে না। তুই কাঁদিস না আর। সেদিন আশেপাশের সকলেই ঈশানীকে বিভিন্নভাবে বোঝাতে থাকে, কিন্তু ঈশানী মোটেই বুঝতে চাইছিল না। সে যেন শৈলেনের মৃত্যুকে মেনে নিতেই পারছিল না। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। গর্ভবতী ঈশানী একটু হলেও সাধারণ অবস্থায় ফিরে আসে। মা ঈশানী, তুই আমার মেয়ের মতোই, তাই আমি তোর খারাপ চাইবো না। শৈলেন আমার ছেলের মতোই ছিল, তাই বলছি তুই এখন অন্তঃসত্ত্বা, কয়েকদিন পরই তোর বাচ্চা হবে। তোর এখন একজনকে খুবই দরকার, তাই এভাবে সময় অপচয় না করে তুই বরং দ্বিতীয় বিয়ে করে নে। না মাসি, আমি বিয়ে করতে পারবো না। আমার জীবনে কাউকে প্রয়োজন নেই। আমি শৈলেনের স্মৃতিস্বরূপ আমার বাচ্চাকে নিয়ে জীবন কাটাতে পারবো। আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না মা? তুই যে কাজ করিস সেটা ছেলেদেরকে নিয়েই কাজ। তুই সমাজের মাঝে নিজেকে কিভাবে রক্ষা করবি, যেখানে ভণ্ড লোকেদের নজর তোর দুর্বলতার দিকেই থাকবে। এভাবেই পাশের বাড়ির মাসিমা ঈশানীকে বোঝাতে থাকে, কিন্তু ঈশানী মোটেও কিছু বুঝতে চাইছিল না। সেই শৈলেনের অনুভূতি এবং তার স্মৃতি নিয়ে দিন অতিবাহিত করতে থাকে। ঈশানী গর্ভবতী অবস্থাতেই কারোর তোয়াক্কা পরোয়া না করেই নাপিতের কাজ করতে থাকে। এমনই একদিন, ও সুন্দরী, এদিকে আমার দিকে একটু দেখো। তুমি তো শুধুই তপনের চুলেই হাত দিচ্ছ, আমাদেরও চুলগুলো যে বড় বড় হয়ে গেছে, খেয়াল করো। দেখুন, আমি একটা মেয়ে, আর মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? যাব বাবা, আমি খারাপ কি বললাম? চুলি তো কাটার কথা বললাম, তা নাপিতের কাজ করছো, ওগুলো তো শুনতেই হবে, তাই না? ঈশানীকে এরকম ডবল মিনিং এর কথাবার্তা প্রায় রোজই শুনতে হতো। তাই সে একদিন একটি বুদ্ধি এঁটে ফেলে।
একদিন যখন লোকেরা বাজে বাজে মন্তব্য করছিল তখন ঈশানী বলে, দেখুন, আমার সেলুন সিসিটিভি ক্যামেরার আওতায় আছে আর পুলিশের নজরদারিতেও আছে। এখন আপনারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনারাই বিপদে পড়বেন। কিন্তু ঈশানীর এরকম কথাবার্তা শুনে সকলেই ভয় পেয়ে যায় এবং তাকে আর কিছুই বলতো না। আসলে ঈশানী বুদ্ধি করে একটি নকল ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং সকলকে সেটি দেখেই ভয় দেখাতো। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। ঈশানী একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এবং তার নাম দেয় কুসুম। কুসুম ধীরে ধীরে বড় হতে থাকে। ঈশানী তাকে লেখাপড়া শিখিয়ে ভালোভাবেই মানুষ করতে থাকে। কয়েকদিন পর সে তার সেলুন দোকানটি মেয়েদের বিউটি পার্লারে রূপান্তরিত করে দেয়। এখন তার আর কোনোই ভয় নেই। সে নিশ্চিন্তে তার নাপিতের কাজ করেই জীবন অতিবাহিত করতে থাকে।